হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাবল ই উইথ পার্থ। তো আজকে অ্যানালগ ইলেকট্রনিক্সের লেকচার নাম্বার 4। তো দেখো আজকের লেকচারে কি পড়াবো সেটা প্রথমে একটু বলে নিই। দেখো, যে ড্রিফট মানে আগের লেকচারে যেটা পড়িয়েছিলাম ড্রিফট কারেন্ট ডেনসিটি, এবং তারপরে হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেনসিটি। তো প্রথমটা গেল ডিফ কারেন্ট ডেনসিটি এবং পরেরটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেনসিটি, যেগুলো আজকের লেকচারে কাজে লাগবে, এর জন্য এখানে লিখেছি আমি। তারপরে হচ্ছে পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আগের লেকচারে আমি কিন্তু পুরোটা কমপ্লিট করিনি, তো আজকে এই লেকচারে পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়ামটা কমপ্লিট করব। সঙ্গে যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএন জাংশন ইন রিভার্স বায়াস। ওকে, তো এইটা জানার আগে একটুখানি রিভিউটা আমি দিয়ে নিই আগের লেকচারে, থার্ড লেকচারের। সেটা হচ্ছে আগের লেকচারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কারেন্ট কন্ডাকশন দুরকম করা হয়, একটা ড্রিফট কারেন্ট আর একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। তো ড্রিফট কারেন্ট কখন ফ্লো করে? যখন কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা সেমিকন্ডাক্টরের অ্যাক্রসে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো, অর্থাৎ যখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তখন কিন্তু ড্রিফট কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ এটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেন্সিটি, যেটাকে আমি লিখেছি উইদিন ব্র্যাকেট মিউ এন ইন্টু এন প্লাস মিউ পি ইন্টু পি ইলেকট্রিক ফিল্ড ইন্টু কিউ। এবং আরেকটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, যেটার জন্য কোনো রকম ইলেকট্রিক ফিল্ডের প্রয়োজন হয় না যখন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। ধরি সেটা পিএন জাংশনের ক্ষেত্রে যেহেতু পি টাইপ মেটেরিয়ালে বা পি টাইপ সেমিকন্ডাক্টরের হোলের ঘনত্ব বেশি ছিল এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের হোলের ঘনত্ব কম ছিল, তাই সেখানে যেই কারেন্ট প্রবাহিত হয়েছিল সেটা ছিল ডিফিউশন কারেন্ট উইদাউট এনি ইলেকট্রিক ফিল্ড অর উইদাউট এনি ভোল্টেজ সোর্স। তার মানে সেটার যে ফর্মুলা সেটা হচ্ছে জে ডিফিউশন বা ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু উইদিন ব্যাকেট ডিএন ইন্টু ডিএন বাই ডিএক্স মাইনাস ডিপি ইন্টু ডিপি বাই ডিএক্স ইন্টু কিউ, যেখানে ডিএন হচ্ছে ডিফিউসিভিটি অফ ইলেকট্রন অ্যান্ড ডিপি হচ্ছে ডিফিউসিভিটি অফ হোল। এবং আমরা জেনেছিলাম যে পিএন জাংশনের ক্ষেত্রে যখন এন আর পি টাইপ মেটেরিয়াল একসঙ্গে থাকে, অর্থাৎ যখন এনপি জাংশন তৈরি হয় বা পিএন জাংশন তৈরি হয়, তখন এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কে থাকে? ইলেকট্রন থাকে। তার মানে সেটাকে আমরা দেখিয়েছিলাম এন এন দিয়ে, সাফিক্সে এনটা ব্যবহার করছি আমি এটাই দেখানোর জন্য যে এটা হচ্ছে একটা এন টাইপ মেটেরিয়াল। এবং হোল যেটা থাকে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হয়, তার মানে হোল থাকে পি এন। তেমনি পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে বা পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোলের পরিমাণ থাকে বেশি, তাই হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, তার মানে এটা হচ্ছে পি পি। এবং ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, তার মানে এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে এন পি। ওকে, তো এখানে দেখো যেহেতু এন টাইপ মেটেরিয়ালে ইলেকট্রনের ঘনত্ব বেশি এবং পি টাইপ মেটেরিয়ালে ইলেকট্রনের ঘনত্ব কম, তাই ইলেকট্রন ফ্লো করবে বাদিক থেকে ডান দিকে, অর্থাৎ এইভাবে ইলেকট্রন ফ্লো করবে, অর্থাৎ এই যে ফ্লোটা সেটা হচ্ছে এন এর ফ্লো। ঠিক তেমনি হোল যেটা আছে, হোলের ঘনত্ব পি টাইপ সেমিকন্ডাক্টরে বেশি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে কম হওয়ার জন্য হোল কিন্তু ফ্লো করবে ডান দিক থেকে বাঁ দিক, অর্থাৎ এটা হচ্ছে হোলের ফ্লো। এইবারটা এখানে টোটাল যে কারেন্ট ফ্লো করবে সেটা দুটোর জন্যই করবে, ইলেকট্রনের জন্য করবে এবং হোলের জন্যও করবে। তো ইলেকট্রনের জন্য যে কারেন্ট ফ্লো করবে সেটা ইলেকট্রনের ডিরেকশনের অপোজিটে ফ্লো করবে, তাই ইলেকট্রনের জন্য যে কারেন্ট সেটা ফ্লো করবে ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ এটা হচ্ছে আই এন। ওকে, ইলেকট্রনের জন্য কারেন্ট। এবং হোলের জন্য কারেন্ট ফ্লো করবে, হোল যেদিকে ফ্লো করে সেদিকে কিন্তু কারেন্টের ডিরেকশন হয়, তার মানে হোলের জন্য যে কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে সেই ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ এটা হচ্ছে আই পি। এবং টোটাল কারেন্ট যেটা ফ্লো করবে সেটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকেই ফ্লো করবে, অর্থাৎ আই, এটা হচ্ছে টোটাল কারেন্ট। তো এটা কেন ফ্লো করছে? যেহেতু এখানে ডিফিউশন করছে। কেন ডিফিউশন করছে? কারণ এখানে ইলেকট্রন আর হোলের যে ঘনত্ব তার কিন্তু একটা তারতম্য রয়েছে বা ডেন্সিটির একটা পার্থক্য রয়েছে, এর জন্য কিন্তু এখানে ডিফিউশন কারেন্ট ফ্লো করছে উইদাউট এনি ইলেকট্রিসিটি, মানে উইদাউট এনি আর কি ভোল্টেজ সোর্স বা ইলেকট্রিক ফিল্ড। তো এই গেল রিভিউ অফ থার্ড লেকচার। তো এই রিভিউ অফ থার্ড লেকচারটা এর জন্যই বললাম যাতে তোমাদের লেকচার ফোরটা বুঝতে সুবিধা হয় এবং প্রথম থেকে যাতে বুঝতে পুরোপুরি সুবিধা হয়। তো দেখো আমি এখানে কি বলেছিলাম, এখানে ফার্স্ট ক্ষেত্রে পিএন জাংশন, আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম এবং তার সঙ্গে পিএন জাংশন ইন রিভার্স বায়াস। তো পিএন জাংশন ইন রিভার্স বায়াস এইটা করার আগে প্রথমে আমি একটি অ্যাপ্লিকেশনে চলে যাই। ঠিক আছে, মানে একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটাকে বুঝিয়ে দিই যে কেন আমরা রিভার্স বায়াসকে একটু গুরুত্ব দেব বেশি, কেন সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। ওকে, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা একদম সিম্পল। আজকে ডে টু ডে লাইফে আমরা কিন্তু ব্লুটুথটা অনেক বেশি ইউজ করি। ঠিক আছে, ব্লুটুথ অনেক ক্ষেত্রে ইউজ হয়। এখন সেলফোনে হয়তো ব্লুটুথটা অত অত বেশি ইউজ হয় না কারণ সবারই ডেটা আছে। ঠিক আছে, কিন্তু এছাড়া আরও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ব্লুটুথ ইউজ করে থাকি, যেমন তোমার
অটোমেশন যে হোম তৈরি হয়, হোমের ক্ষেত্রে যে অটোমেশন আমরা তৈরি করি, অর্থাৎ মোবাইলের সাহায্যে যে লাইট জ্বালাই বা মোবাইলের সাহায্যে যে পাখা চালাই, সেখানে কিন্তু আমাদের ব্লুটুথের ইউজ হয়। বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কম্পিউটারের সাহায্যে, কম্পিউটারে কোনো ওয়্যারলেস কানেকশন ছাড়াই প্রিন্টারে প্রিন্টিং হয়, তো সেক্ষেত্রেও কিন্তু ব্লুটুথের ইউজ হয়। তো এইটা কি করে আমরা রিভার্স বায়াসের সাহায্যে ইউজ করি, সেটা একটু অ্যাপ্লিকেশনটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, মনে করো এটা একটা ল্যাপটপ। ওকে, এটা একটা ল্যাপটপ, এবং ঠিক একটু দূরে এটা মনে করো একটা প্রিন্টার মেশিন। এই ল্যাপটপের সাহায্যে ওয়্যারলেসলি আমি এই প্রিন্টার মেশিনে প্রিন্ট করব, ঠিক আছে? তো দেখো এইখানে কি করতে লাগবে, এই ল্যাপটপে কিছু ডকুমেন্ট আছে, যেই ডকুমেন্টগুলো ওয়্যারলেসলি এই প্রিন্টারে যাবে, তারপরে সেই প্রিন্টারে প্রিন্টিং হবে। তো আমরা ধরতে পারি এই যে ল্যাপটপটা, সেটা ট্রান্সমিটার হিসেবে ইউজ করছি, এবং এই যে প্রিন্টারটা সেটা রিসিভার হিসেবে ইউজ করছি। তো দেখো, যদি কোনো ডাটা ট্রান্সমিট করতে হয়, তো সেক্ষেত্রে একটা অ্যান্টেনার প্রয়োজন হয়। তো মনে করলাম এই ল্যাপটপের ক্ষেত্রে একটা অ্যান্টেনা, এটা হচ্ছে একটা অ্যান্টেনা সিম্বল। ওকে, অ্যান্টেনা সিম্বল, অ্যান্টেনা কিন্তু এইভাবে বাইরে বেরিয়ে থাকে না ল্যাপটপের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যান্টেনা কিন্তু ভেতরেই থাকে। আচ্ছা, তো এখানে প্রিন্টারের ক্ষেত্রেও ঠিক তেমনি একটা অ্যান্টেনা থাকবে ডাটা রিসিভ করার জন্য। তো এটা আর একটা অ্যান্টেনা, যেটা আমি প্রিন্টারের ক্ষেত্রে দেখালাম। তো এটা ডাটা রিসিভ করার জন্য এখানে লিখে দিই, এটা হচ্ছে রিসিভার। এবং অ্যান্টেনা এবং ল্যাপটপ যেটা, সেটা হচ্ছে ট্রান্সমিটার, ডাটা ট্রান্সমিট করছে। ওকে, তো এইবার দেখো, আমি মনে করলাম এই ল্যাপটপের সাহায্যে একটা ডাটাকে আমি ওয়্যারলেসলি প্রিন্টারে পাঠাবো। তো ডাটাটা মনে করলাম এই ধরনের ডাটা, এই 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 এই। কারণ দেখো, ডাটা কিন্তু 1 আর 0 রূপেই যায়। ওকে, ডাটা হচ্ছে 1 বা 0 রূপেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়। তো দেখো, এইখানে এই যে ডাটাটা রয়েছে, এই ডাটাটা মনে করলাম 1 MB/সেকেন্ড, ঠিক আছে? 1 MB/সেকেন্ড মানে 1 মেগাবিট/সেকেন্ড করে একটা ডাটা যাচ্ছে। ওকে, তো এইবার দেখো, এই যে অ্যান্টেনাটা আছে ল্যাপটপের ক্ষেত্রে, অ্যান্টেনাটা একটা নির্দিষ্ট সিগন্যাল কি করবে, ট্রান্সমিট করবে। তো এইভাবে একটা নির্দিষ্ট সিগন্যাল ট্রান্সমিট করবে। ঠিক তেমনি এই যে রিসিভারটা আছে, অর্থাৎ প্রিন্টারটা রয়েছে, সেটা কিন্তু এই সিগন্যালটা কিন্তু রিসিভ করবে, এই সিগন্যালটা কিন্তু এইটা রিসিভ করবে। ওকে, তো এখানে কি ঘটবে দেখো, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যখনই একটা ল্যাপটপ ডাটা ট্রান্সমিট করবে বা সিগন্যাল ট্রান্সমিট করবে, তো সেই ক্ষেত্রে যেই অ্যান্টেনার সাহায্যে এই সিগন্যালটা ট্রান্সমিট করবে, সেই অ্যান্টেনার যে বৈশিষ্ট্য হতে লাগে, সেটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য হতে লাগে। সেটা কি বৈশিষ্ট্য হতে লাগে, যেই সিগন্যালটা আমি ট্রান্সমিট করব, সেই সিগন্যালের যে ওয়েভ লেন্থ, তার সঙ্গে অ্যান্টেনার যে ডাইমেনশন, সেটা কিন্তু কম্পারেবল হতে লাগে। তবেই কিন্তু অ্যান্টেনাটা একটা সিগন্যালকে এক জায়গা থেকে অন্য অন্য জায়গায় ট্রান্সমিট করতে লাগে। তাই মনে করলাম যদি একটা অ্যান্টেনা এটা হয়, তো এই অ্যান্টেনাটা তখনই একটা সিগন্যালকে ট্রান্সমিট করতে পারবে যখন এই অ্যান্টেনার ডাইমেনশন সেই সিগন্যালের ওয়েভলেংথের সঙ্গে কম্পারেবল। ওকে, তাহলে পরে এই যে ডাটাটা আছে, অর্থাৎ 1 MB/সেকেন্ড, এই ডাটার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক কম, ফ্রিকোয়েন্সি অনেক কম এবং ওয়েভলেন্থ কিন্তু অনেক বেশি। মানে এই 1 MB/সেকেন্ড যেটা আমি দেখাচ্ছি, তো ফ্রিকোয়েন্সি অনেক কম, ওয়েভলেন্থ অনেক বেশি। তো আমি যদি এই ডাটাটা সরাসরি যদি এই অ্যান্টেনাতে, আমি এই অ্যান্টেনাতে যদি সরাসরি প্রোভাইড করি, তবে দেখব যেহেতু এই ডাটার ওয়েভলেংথ অ্যান্টেনার যে ডাইমেনশন তার থেকে অনেক বেশি, তাই অ্যান্টেনা কিন্তু এই সিগন্যালটা কিন্তু রেডিয়েট করতে পারবে না। কোথায় রেডিয়েট করতে পারবে না, রিসিভারে বা প্রিন্টারে কিন্তু রেডিয়েট করতে পারবে না। তাই আমার কি দরকার, আমার এই যে ডাটাটা রয়েছে, অর্থাৎ 1010 যেমন ডাটাটা রয়েছে, সেটাকে কিন্তু ওয়েভলেংথ কমাতে হবে, সঙ্গে সঙ্গে ফ্রিকোয়েন্সি বাড়াতে লাগবে। তো ওয়েভলেংথ কমানো এবং ফ্রিকোয়েন্সি বাড়ানো, তার জন্য কি করতে লাগবে, দেখো আমার ফ্রিকোয়েন্সি বাড়াতে লাগবে, সঙ্গে সঙ্গে ওয়েভলেংথ কমাতে লাগবে। কেন ওয়েভলেংথ কমাতে লাগবে, যাতে কিনা সে ওয়েভলেংথ এই অ্যান্টেনার যে ডাইমেনশন তার সঙ্গে কম্পারেবল হয়। তো এর জন্য এই ডাটাটাকে আমি পাঠাবো একটা অসিলেটরের মধ্যে। আমি কি পাঠাবো, একটা অসিলেটরের মধ্যে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা অসিলেটর। ওকে, এবার এই যে অসিলেটর, সেটা কিন্তু একটা ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর। সেটা একটা কি কন্ট্রোল অসিলেটর, ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর। এই এই যে অসিলেটর, এই অসিলেটরের মধ্যে কিন্তু রিভার্স বায়াসে পিএন জাংশন থাকে। সেটা কেন থাকে সেটা আমি পরে বোঝাবো, শুধুমাত্র এইটা এখন এই কারণেই বোঝাচ্ছি যে রিভার্স বায়াসের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। এবং
মারাত্মক একটা ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। তো এখানে দেখো যেই আমি সিগন্যালটাকে পাঠালাম, এই যে সিগন্যালটা রয়েছে 1010 ডাটাটা রয়েছে, এই সিগন্যালের কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে, ফ্রিকোয়েন্সি বাড়বে কমবে, মানে জিনিসটা হবে ঠিক এই ধরনের। এটা যদি টাইম অ্যাক্সিস হয় তাহলে পরে ঠিক জিনিসটা এই ধরনের হবে, প্রথমে ফ্রিকোয়েন্সি খুব বেশি, তারপরে ফ্রিকোয়েন্সি আবার কম, আবার ফ্রিকোয়েন্সি বেশি, আবার ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে। তার মানে এই যে ডাটাটা আছে অর্থাৎ 1010, এইটা কিন্তু ফ্রিকোয়েন্সির আকারে মডিউলেট হবে। ওকে, এই ডাটাটা কিন্তু পরিবর্তন হয়নি, শুধুমাত্র ডাটাটা কি হয়েছে, মডিউলেট হয়েছে। কার সাহায্যে মডিউলেট হয়েছে? ফ্রিকোয়েন্সির সাহায্যে। যেখানে 1 রয়েছে সেখানে ফ্রিকোয়েন্সি একটু বেশি, এবং যেখানে 0 রয়েছে সেখানে ফ্রিকোয়েন্সি একটু কম। এবং এই যে ফ্রিকোয়েন্সি কম বা বেশি, এটা কিন্তু নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি সাপেক্ষে কিন্তু বাড়বে এবং কমবে। সেটা কি? সেটা হচ্ছে মোটামুটি 2.4 গিগাহার্জ, ঠিক আছে। এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সি থেকে কখনো ফ্রিকোয়েন্সি বেশি হবে, মানে যেখানে ঘন ঘন এরকম আর কি ওয়েভ রয়েছে সেখানে ফ্রিকোয়েন্সি বেশি হবে 2.4 থেকে, আবার যেখানে ফ্রিকোয়েন্সি একটু কম সেখানে 2.4 থেকেই একটু ফ্রিকোয়েন্সি কিন্তু কম হবে। এইভাবে আস্তে আস্তে এই ডাটাটা ফ্রিকোয়েন্সির সাহায্যে মডিউলেট হবে, এবং এর ওয়েভলেন্থ যখন কমবে তখন সেটা কিন্তু অ্যান্টেনা ডাইমেনশনের সঙ্গে কম্প্যারেবল হবে, এবং তখনই কিন্তু এই অ্যান্টেনা সিগন্যালটা কিন্তু ট্রান্সমিট করতে পারবে প্রিন্টারে। ওকে, তো এই যে মডিউলেশন, এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি মডিউলেশন বা এফএম। এটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি মডিউলেশন বা এফএম। ওকে, তো এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল ছিল, শুধুমাত্র বোঝানোর জন্য যে রিভার্স বায়াসেরও কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্স আছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। তো এইবার চলে আসি পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম। ওকে, পিএন জাংশন ইন ইকুইলিব্রিয়াম। ওকে, তো দেখো, তো এটা একটা এনপি টাইপ, মানে পিএন জাংশন এটা একটা। তো বাঁদিকেরটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর এবং ডান দিকেরটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি, তার মানে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার, এবং হোলের সংখ্যা কম, তার মানে হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক তেমনি পি টাইপের ক্ষেত্রে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তার মানে এন এর ক্ষেত্রে এটাকে আমি কি লিখতে পারবো, এন এন লিখতে পারবো, এবং হোলটাকে লিখবো কিভাবে, পি এন দিয়ে। ঠিক তেমনি পি টাইপের ক্ষেত্রে হোলটাকে লিখবো পি পি দিয়ে, এবং এই ইলেকট্রনটাকে লিখবো এন পি দিয়ে। ওকে, তো এখানে আমি আগেই বলেছিলাম, আগের লেকচারে গুলোতে বলেছিলাম যে এন এর ক্ষেত্রে যে ইলেকট্রনের সংখ্যা সেটা কার সঙ্গে সমান হয়, সেটা হয় ডোনার অ্যাটমের সঙ্গে সমান। তার মানে এই ক্ষেত্রে এন এন ইকুয়াল টু এন ডি। তার মানে পি এন যেটা সেটা হচ্ছে এন আই স্কোয়ার বাই এন ডি। বাহ, সুন্দর জিনিস। এবং এই পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে যে হোল সেটা হচ্ছে, সেটার যে মান সেটা সমান কার সঙ্গে, এন এর সঙ্গে, যেখানে এ মিনস হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটম। এবং এন পি যেটা সেটা কার সঙ্গে সমান, সেটা সমান এন আই স্কোয়ার বাই এন এ। ওকে, তো এখানে ব্যাপারটা কি ছিল, মানে কি হচ্ছিল আগে কন্ডিশনটা, এখানে যেহেতু এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন বেশি ছিল এবং পি টাইপের ক্ষেত্রে ইলেকট্রন কম ছিল, তো ইলেকট্রনের ঘনত্ব তারতম্যের জন্য ইলেকট্রনগুলো বাদিক থেকে ডান দিকে আসছিল। তো বাদিক থেকে ডান দিকে যখন ইলেকট্রন আসবে তখনই কিন্তু এন টাইপ এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি তৈরি হবে, পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ তৈরি হবে। তার মানে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে ঠিক জাংশনের বাদিকে, ঠিক জাংশনের বাদিকে কিন্তু এরকম করে পজিটিভ চার্জ তৈরি হতে থাকবে। ঠিক তেমনি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে হোলের তারতম্য থাকার জন্য, যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলের সংখ্যা বেশি, তাই হোলগুলো কিন্তু ডান দিক থেকে বাদিকে আসবে, এবং ডান দিক থেকে বাদিকে আসার জন্য পি টাইপ সেমিকন্ডাক্টরে তৈরি হবে কি, নেগেটিভ চার্জ আয়ন, নেগেটিভ চার্জ এরকম করে তৈরি হবে। ওকে, ঠিক এই জাংশনের ডান দিকে। ওকে, তো তার ফলে কি তৈরি হবে, তার ফলে এই যে রিজিয়ানটা তৈরি হলো, এই রিজিয়ানটাকে আমরা বলছি কি ডিপ্লেশন রিজিয়ান। কেন ডিপ্লেশন রিজিয়ান? কারণ এই রিজিয়ানটার মধ্যে কিন্তু কোনো রকম মোবাইল চার্জ নেই। মোবাইল চার্জ আমরা কোনগুলোকে বলছি, ইলেকট্রন এবং হোলকে। তো এর মধ্যে কিন্তু কোনো রকম মোবাইল চার্জ নেই, শুধুমাত্র কি রয়েছে, আয়ন রয়েছে, মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ রয়েছে আয়নের আকারে। এবং এই ডিপ্লেশন রিজিয়ানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যে ডিরেকশন হবে বাদিক থেকে ডান দিকে, অর্থাৎ এইটা হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, বাদিক থেকে ডান দিকে। ওকে, তো দেখো আমরা কি করব, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে,
এই ইলেকট্রিক ফিল্ডটাকে মানে এই ইলেকট্রিক ফিল্ডটা কখন তৈরি হবে এবং কখন আমরা বলতে পারবো যে যে ডিফিউশন কারেন্টটা প্রবাহিত হচ্ছিল সেই ডিফিউশন কারেন্টটা স্টপ হয়ে যাবে। তো স্টপ হওয়ার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড দরকার এবং আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন সেই ইলেকট্রিক ফিল্ডটাকে কোয়ান্টিফাই করা, মানে ইলেকট্রিক ফিল্ডের একটা নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করা বা এমন একটা এক্সপ্রেশন বের করা যেখান থেকে আমি বলতে পারি আচ্ছা এই কন্ডিশনে ডিফিউশন কারেন্টটা জিরো হবে। তো সেই কন্ডিশনটা কিন্তু আমাদের বের করতে হবে। একটা জিনিস মন দিয়ে দেখো, এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, এই ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার জন্য বা যখন ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছিল, সেই ইলেকট্রিক ফিল্ডটা যখন তৈরি হচ্ছিল তখন এই পিএন জাংশনের মধ্যে কি কোনো রকম চার্জ প্রবাহিত হচ্ছিল? হ্যাঁ, তখন কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে বা এই পিএন জাংশনের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছিল। দেখো যখন ইলেকট্রিক ফিল্ড বর্তমান থাকে তখন যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। সেটাকে আমরা কি বলি, ড্রিফট কারেন্ট। তখন তার মানে যখন ইলেকট্রিক ফিল্ড থাকে তখন যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। ওকে, সেটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। এবং যখন ইলেকট্রিক ফিল্ড থাকে না, শুধুমাত্র ঘনত্বের তারতম্যের ওপরে কারেন্ট প্রবাহিত হয় তখন তাকে আমরা বলি ডিফিউশন কারেন্ট। তার মানে যখন ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছিল, তৈরি মানে কমপ্লিট হয়ে যায়নি তৈরি হওয়াটা, যখন তৈরি হচ্ছিল তখনই কিন্তু ডিফিউশন কারেন্টের পাশাপাশি আরেকটা কারেন্ট ফ্লো করছিল, সেটা হচ্ছে ড্রিফট কারেন্ট। এবং ড্রিফট কারেন্টের যে ডিরেকশন সেটা কোন দিকে ফ্লো করছিল, সেটা কিন্তু ফ্লো করছিল বাদিক থেকে ডান দিকে। কারণ দেখো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি কোনো পজিটিভ চার্জ রাখি তবে পজিটিভ চার্জটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনেই এগিয়ে যায়। তার মানে আমি যদি এই রিজিয়নের মধ্যে একটা পজিটিভ চার্জ রাখি তবে তার যে ডিরেকশন হবে সেটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকেই হবে। এবং ডিফিউশন কারেন্টের ডিরেকশন কোন দিকে, ডিফিউশন কারেন্টের ডিরেকশন হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। তার মানে ড্রিফট কারেন্ট অর্থাৎ আইডিআর এবং ডিফিউশন কারেন্ট অর্থাৎ আইডিএফ এই দুটো কিন্তু সম্পূর্ণ অপোজিট ডিরেকশনে ফ্লো করছে। এবং এই ডিফিউশন কারেন্টটা তখনই স্টপ হবে যখন কিনা এই ডিফিউশন কারেন্টটা ড্রিফট কারেন্টের সমান হয়ে যাবে। কারণ যখনই ডিফিউশন কারেন্ট ড্রিফট কারেন্টের সমান হয় তখনই কিন্তু এই আর কি জাংশনের মধ্যে দিয়ে চার্জের ফ্লো কিন্তু বন্ধ হয়ে যায় এবং ডিফিউশন কারেন্টটা একসময় জিরো হয়ে যায়। ওকে, তার মানে আমরা এখানে লিখতেই পারি যে অ্যাট ইকুইলিব্রিয়াম, ব্যাপারগুলো মন দিয়ে বোঝো, জানো দারুণ ইন্টারেস্টেড জিনিস, ঠিক আছে? তো অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমি যদি লিখি তাহলে কি লিখবো, এখানে লিখবো ডিফিউশন কারেন্ট অফ electrons equal to drift current of ইলেকট্রন। এটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে। ঠিক তেমনি যদি হোলের ক্ষেত্রে লিখি তবে কি লিখবো, ডিফিউশন কারেন্ট অফ হোলস ইকুয়াল টু ড্রিফট কারেন্ট অফ হোলস। সিম্পল, খুব সিম্পল জিনিস, ঠিক আছে? তো এই গোটা ব্যাপারটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তবে সেটাকে কি করে রিপ্রেজেন্ট করব, মন দিয়ে দেখো। তো দেখো আমি যদি জিনিসটাকে হোলের ক্ষেত্রে করি, এরপরে আমি ইলেকট্রনের ক্ষেত্রে আসছি, তো প্রথমে হোলের ক্ষেত্রে করে নিই। তো দেখো যদি আমি এই জিনিসটাকে হোলের ক্ষেত্রে করি অর্থাৎ ডিফিউশন কারেন্ট অফ হোলস ইকুয়াল টু ড্রিফট কারেন্ট অফ হোলস, তো ডিফিউশন কারেন্ট অফ হোলস সেটাকে আমরা কিভাবে লিখেছিলাম, সেটাকে আমরা লিখেছিলাম ঠিক এইভাবে, ডি পি ডিপি বাই ডিএক্স ইন্টু কিউ। এটা হচ্ছে হোলের ক্ষেত্রে ইকুয়াল টু ড্রিফট কারেন্ট অফ হোলস, যেটাকে আমি লিখেছিলাম মিউ পি ইন্টু পি ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু কিউ। ওকে, তো এখানে দেখো কিউ বাঁ দিকে আর কিউ ডান দিকে ক্যান্সেল আউট হয়ে গেল। এদিকে এরপরে কি পড়ে থাকলো, এরপরে দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করি, কি করে ইন্টিগ্রেশন করব, এখানে লিখলাম ডিপি ডিপি বাই পি মিউ পি ই ইন্টু ডিএক্স, ঠিক আছে? মিউ পি ইন্টু ডিএক্স।
ওকে, তো এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি তবে জিনিসটা দাঁড়াবে ঠিক এই ধরনের, ডিপি ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি ইকুয়াল টু মিউ পি। আচ্ছা এই দেখো, এই যে হোলের মোবিলিটি সেটা কিন্তু কনস্ট্যান্ট কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এইবার দেখো আমি যে ইন্টিগ্রেশনটা বসাবো সেটা কি আমি ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্টিগ্রেশনের মধ্যে বসাবো নাকি ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্টিগ্রেশনের বাইরে বসাবো। যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয় তবে কিন্তু সেটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরেই বসাতে পারি, কিন্তু আমি তো জানি না যে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট কিনা, কারণ দেখো আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ডের মান বাড়ছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট না, তার মানে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো না, তার মানে সেটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ভেতরেই ঢোকাবো এরকম করে। ওকে, তো এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তো খুব খুব সিম্পল এই ক্ষেত্রে, এইটা এই ডিপি ডিপি বাই ডিপি, ঠিক আছে, এটা একে নিয়ে একে নিলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, তো এই গেল এন টাইপ আর এটা হচ্ছে পি টাইপ। তো এবার দেখো এই ডিপি বাই ডি আর মিউ পি ইন্টিগ্রেশন অফ ই ডিএক্স, তো ইন্টিগ্রেশন অফ ই ডিএক্স এর ক্ষেত্রে কি করব, এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটা এই এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত আছে, তো আমি এটাকে লিখতেই পারি এক্স ওয়ান টু এক্স টু। ওকে, এবার দেখো এক্স ওয়ান যখন এক্স এর মান যখন এক্স ওয়ান, তখন হোলের যে ডেনসিটি সেটা আমি কি লিখতে পারি, তো তখন হোলের যে ডেনসিটি সেটা আমি কি লিখবো, দেখো এন টাইপের ক্ষেত্রে হোলের ডেনসিটি হচ্ছে পি এন এবং পি টাইপের ক্ষেত্রে হোলের ডেনসিটি হচ্ছে পি পি। তার মানে এন টাইপের ক্ষেত্রে অর্থাৎ যখন এক্স ওয়ান তখন হোলের ডেনসিটি আমি কি লিখবো পি এন, এবং যখন পি টাইপ তখন হোলের ডেন্সিটি হচ্ছে পি পি, তার মানে আপার লিমিটে কি লিখবো পি পি। ওকে, এক্স ওয়ান টু এক্স টু। তো এইবার দেখো এটা তো খুব সিম্পল, এটা কি হবে ডিপি এল এন এল এন পি পি বাই পি এন। ওকে, এবং এই পরেরটা দেখো, পরেরটা খেয়াল করে দেখো, এখানে ই ডিএক্স এর ইন্টিগ্রেশন আছে, তো ই ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে কি, ই ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে ভোল্টেজ, কোনো একটা লাইন বরাবর যখন আমরা ইলেকট্রিক ফিল্ডের ইন্টিগ্রেশন করি সেখান থেকে আমরা কি বের করতে পারি, ভোল্টেজ বের করতে পারি, কিন্তু কিন্তু এই যে ভোল্টেজটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিএক্স, তার মানে নেগেটিভ ইন্টিগ্রেশন, তার মানে এখানে যেটা হবে সেটা হবে মিউপি মিউপি ভি এক্স ওয়ান মাইনাস ভি এক্স টু, নট ভি এক্স টু মাইনাস ভি এক্স ওয়ান, কি হবে ভি এক্স ওয়ান মাইনাস ভি এক্স টু, যেহেতু নেগেটিভ চিহ্ন চলে আসছে ইডিএক্স এর ইন্টিগ্রেশন করলে পরে, তাই এখানে কি হচ্ছে ভি এক্স ওয়ান মাইনাস ভি এক্স টু, তো এই ভি এক্স ওয়ান মাইনাস ভি এক্স টুকে আমি লিখতে পারি জিরো হিসাবে, তার মানে এটা অ্যাকচুয়াল কি দাঁড়ালো মিউ পি ইন্টু ভি জিরো। ওকে, তো তো এবার দেখো, এইবার আমরা জানি যে ডি বাই মিউর যে মান সেটা কত, সেটা হচ্ছে কে টি, আগের লেকচারে আমরা জেনেছিলাম কে টি বাই কিউ, ডি বাই মিউর মান হচ্ছে কে টি বাই কিউ। ওকে, তার মানে এইখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটাকে একটু অন্যরকম করে লিখি তবে জিনিসটা কি দাঁড়াবে, তবে ভি জিরোর যে মান দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে ডিপি বাই মিউ পি এল এন পিপি বাই পিএন, সিম্পল। ওকে, এবার ডিপি বাই মিউ পি এর মান কত, কে টি বাই কিউ এর মান কত, কে টি বাই কিউ, তো কে টি বাই কিউ লিখলাম, তারপরে এন এন লিখলাম, এবার পিপির মান, পিপির মান কত, পিপির মান হচ্ছে এন এ, এবং পি এন এর মান কত, পি এন এর মান হচ্ছে এন আই স্কোয়ার বাই এন ডি, তার মানে এখানে যেটা দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে এন এ এন ডি বাই এন আই স্কোয়ার। তো এটা হচ্ছে ভি নটের মান, বা এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স তার মান হচ্ছে এই ভি নট, তার মান হচ্ছে এই ভি নট। তো এই ভি নটটা কখন তৈরি হচ্ছে, যখন ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট সমান, মানে যখন এখানে ইলেকট্রিক ফিল্ড পুরোপুরি তৈরি হয়ে গেছে, যেই ইলেকট্রিক ফিল্ডটা ডিফিউশন কারেন্ট বন্ধ করার জন্য পর্যাপ্ত, তখন যে ভোল্টেজ ডিফারেন্স সেটাকে আমরা বোঝাচ্ছি ভি নট দিয়ে, ঠিক আছে। তো দেখো এই ভি নটটাকে বলা হয় বিল্ট ইন ভোল্টেজ,
ওকে, তো ভি নটটাকে কি বলা হয়? বিল্ট ইন ভোল্টেজ। এখানে লিখে দিচ্ছি, বিল্ট ইন ভোল্টেজ। তো কেন বিল্ট ইন ভোল্টেজ? কারণ দেখো, এই ভোল্টেজটা তৈরি করার জন্য আমার কিন্তু বাইরে থেকে কোনো রকম ভোল্টেজ সোর্স দেওয়ার প্রয়োজন পড়েনি, এটা কিন্তু ভেতরেই তৈরি হয়েছে পি এন জাংশন থাকার জন্য। তো এর জন্য এই নামটা হচ্ছে বিল্ট ইন ভোল্টেজ। তো দেখো, এই ভোল্টেজের একটা নির্দিষ্ট মান হয়, তো আমরা মানও বের করতে পারি নির্দিষ্ট। কারণ দেখো, আমরা অলরেডি জানি যে কেটি বাই কিউর মান 300 কেলভিন উষ্ণতায় 26 মিলিভোল্ট। তো সেখান থেকে আমরা কিন্তু বিল্ট ইন ভোল্টেজটার মানও বের করতে পারি। তো সেটা পরে বের করব। তো এখানে একটা কুইজ কুইজ চলে আসছে। একটা ছোট্ট কোশ্চেন তোমাদেরকে আমি আস্ক করব। সেটা হচ্ছে, পেজটা পাল্টে নি। কোশ্চেনটা হচ্ছে, ইজ দেয়ার অ্যান ইলেকট্রিক ফিল্ড, ইজ দেয়ার অ্যান ইলেকট্রিক field outside the depletion region। কোশ্চেনটা হচ্ছে, ইজ দেয়ার অ্যান ইলেকট্রিক ফিল্ড আউটসাইড দ্য ডিপ্লেশন রিজিয়ন। তার মানে এন পি জাংশনের ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়নের বাইরে কি কোনো ইলেকট্রিক ফিল্ডের অস্তিত্ব থাকতে পারে? অ্যান্সারটা হবে কিন্তু না, থাকতে পারে না, এটা অ্যান্সারটা হবে নো। এবার এর কারণটা দেখো, কারণটা খুব মজাদার কারণ, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে একটা পি এন জাংশন, এগুলো পজিটিভ চার্জ, আর এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। এটা হচ্ছে একটা পি এন জাংশন, এটা হচ্ছে এন এবং এটা হচ্ছে পি। তো দেখো, এই পি এন জাংশনের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব? এই ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আউটসাইডে গসেস ল অ্যাপ্লাই করব। তো কি করে অ্যাপ্লাই করব? মনে করো এখানে আমি একটা সারফেস অঙ্কন করলাম, কারণ ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য গসেস ল এর সাহায্যে আমাদের একটা কিন্তু সারফেস অঙ্কন করতে লাগে, ঠিক আছে? আমাদের একটা বদ্ধ তল অঙ্কন করতে লাগে। তেমনি এই পি এন জাংশনকে এই ডিপ্লিশন রিজিয়নের বাইরে আমি একটা বদ্ধতল অঙ্কন করলাম বা সারফেস অঙ্কন করলাম। এবারটা আমি যদি কোশ্চেন করি যে এই সারফেসের মধ্যে দিয়ে নির্গত ইলেকট্রিক ফিল্ডের মান কত, তবে তার মান হবে কিন্তু জিরো। কেন জিরো হবে? কারণ দেখো, ইলেকট্রিক ফিল্ড, কোনো একটা সারফেসের ইলেকট্রিক ফিল্ড বা কোনো একটা বদ্ধতলের ইলেকট্রিক ফিল্ড কিন্তু তার ভেতরে থাকা চার্জের প্রপোর্শনাল, তার ভেতরে থাকা চার্জের প্রপোর্শনাল, তার ভেতরে থাকা চার্জের প্রপোর্শনাল। এইবার দেখো, এই যে সারফেসটা আমি অঙ্কন করলাম, এই সারফেসের ভেতরে এই যে ডিপ্লেশন রিজিয়নটা, সেই ডিপ্লেশন রিজিয়নে কিন্তু তোমার যতগুলো পজিটিভ চার্জ ততগুলোই নেগেটিভ চার্জ। তার মানে এটা কিন্তু একটা নিউট্রাল চার্জ। তো নিউট্রাল চার্জের মান কত হয়? জিরো হয়। তার মানে এই সারফেসের ভেতরে কোনো রকম কিন্তু ইলেকট্রিক ফিল্ড নেই। তার মানে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু সারফেসের মধ্যে কত হবে? জিরো হবে। ওকে, তার মানে এই যে সারফেসটা আমি আঁকলাম, এই সারফেসটাকে আমি যদি বাড়িয়েও দিই, আস্তে আস্তে ডান দিকে যদি আস্তে আস্তে বাড়িয়ে দিই সারফেসটাকে, বা যদি বাদিকেও বাড়িয়ে দিই, তবেও কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু সেই জিরোই হবে। তো এইবার চলে আসি ডিপ্লেশন রিজিয়নের ভেতরে। তো দেখো, ডিপ্লেশন রিজিয়নের ভেতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে, কিন্তু ডিপ্লেশন রিজিয়নের একটু বাইরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ডের অস্তিত্ব নেই। তার মানে যা ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু ডিপ্লেশন রিজিয়নের একমাত্র ভেতরেই হবে, ঠিক আছে? তো এখানে লিখে দিই, এটা বুঝতে পারবে। ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ইনসাইড দ্য ডিপ্লেশন রিজিয়ন কিন্তু নো ইলেকট্রিক ফিল্ড outside the ডিপ্লেশন রিজিয়ন। আউটসাইডে কোনো রকম ডিপ্লেশন রিজিয়ন থাকবে না, সরি ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ডিপ্লেশন রিজিয়ন বলছি কেন, সরি। ওকে, সো
তো দেখো এখানে যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে ডিপ্লেশন রিজনের বাইরে, তাহলে পরে ভোল্টেজ ড্রপ কি হবে? তো আমরা জানি যে ভি ইকুয়াল টু কি হয়, ভি ইকুয়াল টু হয় মাইনাস ই ইন্টু ডিএক্স। তার মানে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়, তার মানে ভোল্টেজ কি হবে, ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট হবে। অর্থাৎ ভোল্টেজ কনস্ট্যান্ট এর মানেটা কি, এর মানেটা হচ্ছে থ্রু আউট, মানে এই এন এর ক্ষেত্রে বা দিকে কোনো রকম ভোল্টেজ ড্রপ করবে না, এন এর ক্ষেত্রে বা দিকে কোনো রকম ভোল্টেজ ড্রপ করবে না, এবং পি এর ক্ষেত্রে ডান দিকে কোনো রকম কিন্তু ভোল্টেজ ড্রপ করবে না। অর্থাৎ ডিপ্লিশন রিজিয়নের বা দিকে বা ডান দিকে কোনো রকম ভোল্টেজ ড্রপ করবে না। ওকে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড জিরো তাই। তো এখান থেকে একটা অবজারভেশন চলে আসছে, অবজারভেশনটা হচ্ছে ঠিক এই ধরনের। অবজারভেশনগুলো মন দিয়ে দেখো কি অবজারভেশন আসছে এখানে। এখানে আসছে, দেখো আমরা হোলের ক্ষেত্রে যেইভাবে তোমার ভি নট বের করেছিলাম বা বিল্ট ইন ভোল্টেজ বের করেছিলাম, ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা বের করি তবে কিন্তু বিল্ট ইন ভোল্টেজের মান কিন্তু সেম হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা লিখতেই পারি যে সেম ভি নট expression is obtained if the electrons are considered. ওকে, তো 2 নম্বর অবজারভেশন হচ্ছে if Na and Nd are on the order of, যদি এনডির মান বা এন এর মান 10⁻16 পার সেন্টিমিটার কিউব হয়, তবে দেখো, তবে ভি নট যেটা আছে সেটা কি হবে, তার মান হবে কিন্তু ভি নট ইকুয়াল টু হবে, দেখো কেটি বাই কিউ কত, 26 মিলিভোল্ট। এবং আমরা এখানে লিখতে পারি কি এল এন এন এ ইন্টু এন ডি। তো এন এ ইন্টু এন ডি কত হচ্ছে, 10⁻32 বাই এন আই স্কোয়ার, তার মানে 10⁻20। তো এর যে মান হয় সেটা মোটামুটি হয় তোমার 72 মিলিভোল্ট। ওকে, 72 মিলিভোল্ট, তার মানে এখানে ভি নটের মান কত হচ্ছে, 72 মিলিভোল্ট। ওকে, তো টিপিক্যাল টিপিক্যাল যে ভ্যালু হয় ভি নটের সেটা কত হয় মোটামুটি, সেটা হয় কিন্তু টিপিক্যাল ভ্যালু মোটামুটি হয় তোমার, আচ্ছা 72 মিলিভোল্ট না, 720 মিলিভোল্ট। তো টিপিক্যাল যে ভ্যালু হয় সেটা হয় মোটামুটি তোমার 700 থেকে 800 মিলিভোল্ট পর্যন্ত রুম টেম্পারেচারে যেটাকে আমরা লিখছি 300 কেলভিন। এইবার দেখো এইখানে এই যে ভি নটটা তৈরি হলো, এই ভি নটটা কিন্তু ডিপ্লিশন রিজিয়নের মধ্যেই তৈরি হবে, মানে ডিপ্লিশন রিজিয়নের মধ্যেই কিন্তু একমাত্র ভোল্টেজ ডিফারেন্স দেখা দেবে। বাদ বাকি কিন্তু ডিপ্লিশন রিজিয়নের বাইরে বা ডান দিকে, মানে বাদিকে বা ডান দিকে কিন্তু কোনো রকম ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ করবে না। তার মানে ভি জিরোটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকালাইজড ভ্যালু। ওকে, তার মানে আমি লিখতে পারি ভি জিরো ইজ লোকালাইজড। ওকে, এইখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এটার জন্য আমি পেজ পাল্টে নিই তাহলে বুঝতে পারবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, দেখো কোন একটা এনপি টাইপের ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়নে যে বিল্ট ইন ভোল্টেজ, আমরা কি সেই বিল্ট ইন ভোল্টেজের মান বাইরে থেকে মেজার করতে পারবো? না, আমরা কিন্তু বাইরে থেকে কোনো রকম বিল্ট ইন ভোল্টেজের মান মেজার করতে পারবো না। এটা হচ্ছে 4 নম্বর অবজারভেশন, কারণটা আমি বলছি। তো 4 নম্বর অবজারভেশন হচ্ছে উই ক্যান নট মেজার ভি নট ফ্রম আউটসাইড, ভি নট ফ্রম আউটসাইড। কেন, এর কারণটা কি? কারণটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং কারণটা।
ওকে, তো এই হচ্ছে আমাদের পিএন জাংশন। ওকে, এবং এর ভেতরে জাংশনের দুপাশে কি তৈরি হয়েছে, ডিপ্লেশন রিজিয়ন। তো এখানে আমি কিছু দেখালাম না, শুধুমাত্র লিখে দিচ্ছি ডিপ্লেশন রিজিয়ন, ডিপ লিখে দিচ্ছি, ডিইপি। ওকে, এইবার দেখো আমরা যদি এই ডিপ্লেশন রিজিয়নের বিল্ট ইন ভোল্টেজের মান বাইরে থেকে মেজার করতে যাই, তাহলে কি করে মেজার করতে লাগবে? এই যে টার্মিনাল রয়েছে, এই দুপাশে দুটো টার্মিনাল, এই টার্মিনালের মধ্যে আমাকে ভোল্ট মিটার যুক্ত করে তারপরে মেজার করতে লাগবে। তো এইবার দেখো পিএন যে জাংশন সেটা হচ্ছে একটা পিওর ক্রিস্টাল, সেটা হচ্ছে একটা পিওর ক্রিস্টাল, এবং পি আর এন কে আমি অ্যাডজাস্ট করেছি বলেই কিন্তু এখানে একটা জাংশন তৈরি হয়েছে, এবং এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে। আর ডিপ্লেশন রিজিয়ন তৈরি হওয়ার জন্যই কিন্তু এখানে একটা ভি নট বা বিল্ট ইন ভোল্টেজও তৈরি হয়েছে। ঠিক তেমনি যখনই আমরা ভোল্টমিটারের সাহায্যে পিএন জাংশনের এই বিল্ট ইন ভোল্টেজের মান মেজার করতে চাইবো, তখন কিন্তু আমাদের দুটো টার্মিনাল প্রয়োজন, একটা হচ্ছে এন সাইডে, একটা হচ্ছে পি সাইডে। এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনাল যখন এন সাইডের সঙ্গে যুক্ত হয়েছে বা পি সাইডের সঙ্গে যুক্ত হয়েছে, তখন কিন্তু এন এর সঙ্গে এই যে ওয়্যারটা রয়েছে তার মধ্যে কিন্তু একটা কন্ট্যাক্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে মেটালের সঙ্গে এন টাইপের কন্ট্যাক্ট। ঠিক তেমনি পি টাইপের ক্ষেত্রে কিন্তু মেটালের সঙ্গে পি টাইপের একটা কন্ট্যাক্ট তৈরি হয়েছে। কারণ কন্ট্যাক্ট তো তৈরি হতেই হবে না, কারণ ভোল্ট মিটার যেটা রয়েছে, যে তার দুটো রয়েছে, সেটা তো একটা মেটালই, সেটা তো একটা মেটালই। তার মানে কন্ট্যাক্ট তো তৈরি হতেই হবে মেটালের সঙ্গে এন এর এবং মেটালের সঙ্গে পি এর। এইবার দেখো একটা কন্ট্যাক্ট তৈরি হয়েছে বলে এখানেও কিন্তু একটা ভোল্টেজ তৈরি হবে। অর্থাৎ এই যে কন্ট্যাক্টটা মেটাল আর এন এর মধ্যে, আর এই যে কন্ট্যাক্টটা মেটাল আর পি এর মধ্যে, এই দুটো জায়গায় কিন্তু ভোল্টেজ তৈরি হবে। ওকে, এবং এই ভোল্টেজ আমরা যদি যোগ করি, অর্থাৎ আমি ধরলাম যে এন আর মেটালের মধ্যে ভোল্টেজ হচ্ছে V1 এবং পি আর মেটালের মধ্যে ভোল্টেজ হচ্ছে V2। এখন যদি আমরা টোটাল ভোল্টেজকে যোগ করি, অর্থাৎ V1 প্লাস V0 প্লাস V2, তবে কিরচপসের যে ভোল্টেজ ল সেখান থেকে আমরা বুঝতে পারবো এই টোটাল যে মান হবে সেটা কিন্তু হবে জিরো। সেটা কত হবে? জিরো। সিম্পল জিনিস, কিরচপসের ভোল্টেজ ল বা কেভিএল অ্যাপ্লাই করলে পরে কিন্তু এটা পেয়ে যাবো। তার মানে এখানে V1 যেটা রয়েছে, V1 আর V2 এর মান এমন হবে যেটা কিনা এই V0 কে বা বিল্ট ইন ভোল্টেজকে নিউট্রালাইজ করতে পারে। তার মানে এখানে কিন্তু টোটাল ভোল্টেজের যোগফল কত হবে? জিরো হবে। ওকে, তো তো এরপরে চলে আসছি ইন্টারেস্টিং জিনিসে, সেটা হচ্ছে পিএন জাংশন ইন রিভার্স বায়াস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, মন দিয়ে দেখো এবং মন দিয়ে বোঝো। পিএন জাংশন ইন রিভার্স বায়াস। আবার রাখতে হবে, উফ, রাখতে রাখতেই জীবন গেল বাবা, কত আঁকা। ওকে, তো এই হচ্ছে আমার পিএন জাংশন, এটা হচ্ছে এন এবং এটা হচ্ছে পি। ওকে, তো দেখো যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ছিল তখন এখানে কি ছিল, এখানে ডিপ্লেশন রিজিয়নের ক্ষেত্রে বাঁ দিকে ছিল পজিটিভ আয়ন এবং ডান দিকে ছিল নেগেটিভ আয়ন, প্লাস 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 মাইনাস 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 মাইনাস, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। তো রিভার্স বায়াস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? রিভার্স বায়াস বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি, এখন আমাদের কি করতে লাগবে, এই যে এন আর পি টাইপ জাংশনটা রয়েছে, এই দুদিকে এই যে দুটো টার্মিনাল রয়েছে, এখন কিন্তু আমরা এই টার্মিনাল দুটোকে যুক্ত করব। কিভাবে যুক্ত করব? মনে করলাম এই টার্মিনাল থেকে আমি দুটো তার বের করে নিয়ে আসলাম, বের করে নিয়ে আসার পরে এখানে একটা ব্যাটারি অ্যাপ্লাই করব। তো আমার দেখতে লাগবে ব্যাটারির যে পোলারিটি সেটা কি ধরনের, এই পোলারিটির ওপর কিন্তু নির্ভর করেই রিভার্স বায়াস বা ফরওয়ার্ড বায়াস হয়। এখন রিভার্স বায়াস আমরা কোন কন্ডিশনকে বলবো? দেখো, যখনই ব্যাটারির পজিটিভ পোলারিটি এন এর সঙ্গে যুক্ত থাকবে এবং নেগেটিভ পোলারিটি পি এর সঙ্গে যুক্ত থাকবে, তখনই কিন্তু আমরা সেই বায়াসটাকে বলবো রিভার্স বায়াস। তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস, এবং এটার নাম আমি দিলাম ভিআর। এটার নাম আমি কি দিলাম? ভিআর। তো এখন যদি রিভার্স বায়াস ঘটে, তবে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে খুব একটা এক্সাইটিং কিছু হবে না, তবু মন দিয়ে দেখো। দেখো এখানে যদি এই পজিটিভ
প্লেটটা থাকে ব্যাটারির, অর্থাৎ প্লাস চিহ্নটা থাকে, এই প্লাস চিহ্ন কি করবে বা পজিটিভ প্লেট কি করবে, পজিটিভ পোলারিটি এই এন টাইপের মধ্যে যত ফ্রি ইলেকট্রন আছে সেগুলোকে চাইবে নিজের দিকে টানতে। তার মানে ফ্রি ইলেকট্রনগুলো কি করবে, এই পজিটিভ প্লেট দিকে ছুটে ছুটে আসবে। তো ফ্রি ইলেকট্রনগুলো যখন ওই পজিটিভ প্লেট থেকে ছুটে ছুটে আসবে, তখনই আবার এন টাইপের মধ্যে আবার পজিটিভ আয়ন তৈরি হবে, তাই তো? কারণ ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায় এন টাইপের ক্ষেত্রে তবেই তো পজিটিভ আয়ন তৈরি হয়। তো আবার কিন্তু এইখানে আবার পজিটিভ আয়ন এরকম করে তৈরি হবে। তো এটা দেখিয়ে দিচ্ছি এখানে পজিটিভ আয়নটা। তো এটা আবার প্লাস 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 প্লাস। ওকে, ঠিক তেমনি পি টাইপের ক্ষেত্রে হোলগুলো কি করবে, হোলগুলো কিন্তু ব্যাটারির নেগেটিভ পোলারিটি দ্বারা অ্যাট্রাক্টেড হবে। তো হোলগুলো যখন বাইরে বেরিয়ে যাবে তখন কিন্তু পি টাইপ মেটেরিয়ালে বা পি টাইপ সেমিকন্ডাক্টরে তৈরি হবে পজিটিভ আয়ন। তো এইগুলো যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু হবে সরি নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন বলছি কেন, নেগেটিভ আয়ন। এখানে কিন্তু আবার নেগেটিভ আয়ন তৈরি হবে। তো দেখো ইকুইলিব্রিয়াম কন্ডিশনের সঙ্গে রিভার্স বায়াসের পার্থক্যটা কোথায়? ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ডিপ্লিশন রিজিয়ন যেটা ছিল তার থেকে কিন্তু রিভার্স বায়াসের ডিপ্লিশন রিজিয়নের যে উইথ বা চওড়া সেটা কিন্তু বেশি। তার মানে আমি এখানে বলতে পারি যে ইন রিভার্স বায়াস, ইন রিভার্স বায়াস the depletion region becomes বাবা becomes বানান কি রে, আচ্ছা becomes wider, becomes wider। ওকে, তো এই রিভার্স বায়াসের ক্ষেত্রে একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস বোঝো, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। এইখানে ক্যাপাসিটেন্সটা কি করে আসলো? তো দেখো এই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে মনে করো প্রথমে বলে নি যে ক্যাপাসিটার কি, একটু ছোট্ট করে বুঝিয়ে নিই। দেখো ক্যাপাসিটার মানে হচ্ছে দুটো এরকম প্লেট থাকবে, ঠিক আছে, যার একটা প্লেটে পজিটিভ চার্জ এবং একটা প্লেটে নেগেটিভ চার্জ থাকবে। ওকে, এবার দেখো এই যে প্লেট দুটোর মধ্যে, এই প্লেট দুটোর মধ্যে আমি যদি ডিস্টেন্স বাড়িয়ে দিই, এই প্লেট দুটোর মধ্যে আমি যদি ডিস্টেন্স বাড়িয়ে দিই তবে কি হবে, তবে ক্যাপাসিটেন্স কিন্তু কমে যাবে। তার মানে এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তবে C2 এর মান কিন্তু C1 এর থেকে কম, ক্যাপাসিটেন্স কমে যাবে। ওকে, তো এইবার দেখো এই ক্ষেত্রে অর্থাৎ রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্সকে কি করে কাজে লাগাচ্ছি। তো মন দিয়ে দেখো, যখন ডিপ্লেশন রিজিয়ন ছিল, তখন ডিপ্লেশন রিজিয়নের যে চওড়া সেটা কিন্তু অনেক কম ছিল। তার মানে আমি বলতেই পারি যে ডিপ্লেশন রিজিয়নটা যে প্লেট, সেই প্লেট দুটোর মধ্যে যে চওড়াটা সেটা কিন্তু অনেক কম ছিল। ওকে, তার মানে জিনিসটা হচ্ছে ঠিক এই, একটু ভালো করে আঁকি, জিনিসটা হচ্ছে ঠিক এই টাইপের। মনে করো এটা যদি একটা পি এন জাংশন হয়, তবে ডিপ্লেশন রিজিয়ন হচ্ছে এই ডিপ্লেশন রিজিয়নের যে চওড়া সেটা হচ্ছে এই প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে। এইবার দেখো মন দিয়ে, এই ডিপ্লেশন রিজিয়ন বাদ দিয়ে কোনো রকম ভোল্টেজ ড্রপ করছে না, বা ডিপ্লেশন রিজিয়ন বাদ দিয়ে কিন্তু এন টাইপের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন আছে এবং পি টাইপের ক্ষেত্রে কিন্তু হোলস রয়েছে। তার মানে এন টাইপ এই ডিপ্লিশন রিজিয়ন বাদ দিয়ে কিন্তু মোবাইল চার্জগুলো রয়েছে। তো মোবাইল চার্জগুলো থাকার জন্য ডিপ্লিশন রিজিয়ন বাদ দিয়ে যে মোবাইল চার্জগুলো আছে সেই স্থানগুলো কিন্তু আমরা কন্ডাক্টর হিসেবে ধরতে পারি। হ্যাঁ, পুরোপুরি কন্ডাক্টর না, কিন্তু কন্ডাক্টর হিসেবে কিন্তু ধরতে পারি। তাই দেখো এই ডিপ্লিশন রিজিয়ন বাদ দিয়ে আমি কি করেছি, এটাকে কিন্তু একটা প্লেটের আকারে বুঝিয়েছি, এই যে প্লেটের আকারে কিন্তু এটাকে বুঝিয়েছি। এবং এই ডিপ্লিশন রিজিয়নের মধ্যেখানে বা মাঝখানে যেহেতু মোবাইল চার্জ বর্তমান নেই, তাই আমরা সেই স্থানটা ধরেছি কি ইনসুলেটর। তার মানে দুটো প্লেটের মাঝখানে যদি একটা ইনসুলেটর থাকে তবে সেটাকে আমরা কি বলতে পারি, ক্যাপাসিটর। এই জন্যই কিন্তু পিএন জাংশনের ক্ষেত্রে যখন ডিপ্লিশন রিজিয়ন তৈরি হলো তখন কিন্তু একটা ক্যাপাসিটেন্সও তৈরি হয়। এটা আমি বোঝাচ্ছি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, এটা বোঝাচ্ছি আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক তেমনি যখন রিভার্স বায়াস প্রয়োগ করলাম তখন কিন্তু এই ডিপ্লেশন রিজিয়নের যে চওড়াটা বা উইথটা সেটা কিন্তু বেড়ে গেল। সেটা কি হলো, সেটা কিন্তু বেড়ে গেল। তার মানে এটা হচ্ছে রিভার্স বায়াস আর বি। এবং এখন আমি কি বলতে পারি, আমি বলতে পারি প্লেট দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু বেড়ে গেল। তার মানে প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স একটু বেড়ে গেল। ওকে, তার মানে আগে যদি ক্যাপাসিটেন্স C1 হয় আর এখন যদি ক্যাপাসিটেন্স C2 হয়, তো অবভিয়াসলি C2 এর মান কিন্তু C1 এর থেকে কম, C2 এর মান কিন্তু C1 এর থেকে কম। এবার এটাকে আমি যদি একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তবে কি হবে জিনিসটা দেখো। ওকে, তো এইখানে হচ্ছে আমার এই বাদিকে, গ্রাফের বাদিকে হচ্ছে আমার রিভার্স বায়াস,
কারণ এটা বুঝতেই পারছো যে ভি আরটা আমি যেভাবে লিখেছি, অর্থাৎ বাঁ দিকে প্লাস আর ডান দিকে মাইনাস, তো এই ক্ষেত্রে তোমাদের অত সাইনের গন্ডগোল হতে পারে। তো আমি প্রথমেই লিখে দিলাম যে এই এক্স অ্যাক্সিস বরাবর যদি ভোল্টেজ হয় তবে তার বাঁ দিক হচ্ছে রিভার্স বায়াস, তার বাঁ দিক হচ্ছে রিভার্স বায়াস, আর এই ডান দিক হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো আমার কাজ হবে কিন্তু রিভার্স বায়াসে, কারণ এখানে ভি আর যেটা আছে সেটা কিন্তু রিভার্স বায়াসে কানেক্টেড। তো আমার কাজ হবে রিভার্স বায়াসে, তার মানে আমার কাজ হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তো দেখো এখন যদি আমি আস্তে আস্তে রিভার্স বায়াসে ভোল্টেজ বাড়াতে থাকি, যত ভোল্টেজ বাড়াবো রিভার্স বায়াসে তত কিন্তু ডিপ্লেশন রিজিয়ন ওয়াইড হতে থাকবে। এখানে লিখে দিচ্ছি ভি আর যত বাড়াবো তত কিন্তু ডিপ্লেশন রিজিয়ন, ওখানে লিখছি ডি আর, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর মিনস রিভার্স বায়াস, আর ডি আর মিনস হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। তার মানে এখানে কিভাবে কমবে, এখানে কিন্তু আস্তে আস্তে এইভাবে কমতে থাকবে। ওকে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে সি জে এর মান। সি জে কেন লিখলাম, কারণ জে মিনস হচ্ছে জাংশন ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে একটা জাংশন ক্যাপাসিটেন্স। ওকে, এবার দেখো যেহেতু আরেকটা জিনিস বলে নি, যেহেতু দেখো এখানে আমি ভোল্টেজ যত চেঞ্জ করছি তত কিন্তু ক্যাপাসিটেন্সও চেঞ্জ হচ্ছে। তাই এই ক্ষেত্রে এই যে ক্যাপাসিটেন্সটা আমি লিখছি বা ক্যাপাসিটেন্সটার কথা আমি বলছি, সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো ইলেকট্রনিক্যালি ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ওকে, ইলেকট্রনিক্যালি ভ্যারিয়েবল ক্যাপাসিটর, ভ্যারি করছে না ভোল্টেজের সঙ্গে সঙ্গে। তো এখানে গ্রাফটা হচ্ছে ঠিক সি জে যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফ। তো এই গ্রাফের ক্ষেত্রে আমি যদি গ্রাফের থেকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে আসি তবে কি করে লিখবো, তবে লিখবো ঠিক এইভাবে যে সি জে ইকুয়াল টু সাম, মানে কিছু একটা বসবে ওপরে, তো কি বসবে দেখো, আস্তে আস্তে ভ্যালু কমছে, তো যেই পয়েন্ট থেকে কমছে সেই পয়েন্টে ভ্যালু কত, সি জে নট বা সি জে জিরো। কেন লিখলাম, কারণ এখানে এই যে সি জে জিরোটা আছে সেটা হচ্ছে যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, যখন এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে, বা যখন আমি রিভার্স বায়াস প্রয়োগ করিনি, তখন যে ক্যাপাসিটেন্স, তখন তো ক্যাপাসিটেন্স আছে যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তো তখনকার ক্যাপাসিটেন্সকে আমি লিখছি সি জে জিরোর মাধ্যমে। আস্তে আস্তে তাহলে কি হবে, সি জে জিরোর মান আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে আমি নিচে কি লিখবো, নিচে লিখবো ওয়ান মাইনাস ভি আর বাই ভি নট। এখানে ভি নট হচ্ছে বিল্ট ইন ভোল্টেজ আর ভি আর হচ্ছে রিভার্স বায়াস। এবার দেখো এই যে ভি আরটা রয়েছে, এই ভি আরটা হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ ভোল্টেজ, অ্যাকচুয়ালি কি ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে, তো ভি আর যেহেতু নেগেটিভ ভোল্টেজ, তার মানে এখানে আমি যদি ভি আর এর মান বসাই তাহলে নিচের যে মানটা হবে সেটা কিন্তু পজিটিভ হবে, এবং পজিটিভ হওয়ার জন্য সি জে এর যে মান সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, সেটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। তো এই হচ্ছে ইকুয়েশন। আর আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে বিল্ট ইন যে ভোল্টেজটা সেটা কিন্তু ডোপিং এর ওপর নির্ভর করে, সেটা কিসের উপর নির্ভর করে, ডোপিং এর ওপর নির্ভর করে। ওকে, তো এইবার দেখো যেটা আমি বোঝাচ্ছিলাম অসিলেটর, আর ছোট্ট একটু বোঝানো আছে, যেটা আমি বোঝাচ্ছিলাম অসিলেটর, সেই অসিলেটরের ক্ষেত্রে এই রিভার্স বায়াসের কাজটা কোথায়, সেই অসিলেটরের ক্ষেত্রে এই রিভার্স বায়াসের কাজটা কোথায়। ওকে, তো দেখো মন দিয়ে, মনে করো যে একটা ডাটা রয়েছে 1010 এরকম করতে করতে একটা ডাটা রয়েছে, এই ডাটাটাকে আমি ট্রান্সমিট করব ল্যাপটপ থেকে প্রিন্টারে। তো আমার কি করতে লাগবে, একটা ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটরে এই ডাটাটাকে পাঠাতে লাগবে। তো এটা হচ্ছে একটা ভিসিও, এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরে আমি ডাটাটাকে পাঠাবো। ওকে, তো এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরে কি থাকে দেখো, এখানে একটা রিভার্স বায়াসে যুক্ত পিএন জাংশন থাকে। তার মানে এখানে আমি এটা কিভাবে বোঝালাম, এটাকে বোঝালাম ক্যাপাসিটরের সাহায্যে, এবং এখানে বাইরে থেকে ভোল্টেজকে কন্ট্রোল করা হয়, বাইরে থেকে ভোল্টেজকে কন্ট্রোল করা হয়। ওকে, তো বাইরে থেকে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য এখানে যে ক্যাপাসিটেন্স সেটা কিন্তু পরিবর্তন হতে থাকে, এবং সেই ক্যাপাসিটেন্স পরিবর্তন হওয়ার জন্য এর ফ্রিকোয়েন্সিও কিন্তু পরিবর্তন হতে থাকে, কখনো বাড়ে এবং কখনো কমে। ঠিক আছে, তো 2.4 গিগাহার্জ এই ফ্রিকোয়েন্সির থেকে বাড়ে বা এই ফ্রিকোয়েন্সি থেকে কমে, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, যেটার থেকে বাড়ে বা কমে। তো এইভাবেই কিন্তু এফএম বা ফ্রিকোয়েন্সি মডিউলেশন হয়। এবং কিভাবে ভোল্টেজের সঙ্গে সঙ্গে ক্যাপাসিটেন্স পরিবর্তন হয় সেটা তো বুঝতেই পারলে, একটু বুঝতে পারলে, এই ডিটেলসে বোঝাবো পরে, এটা শুধুমাত্র একটা হিংস দিলাম, জেনারেল কনসেপ্ট দিলাম। তো এই গেল আজকের লেকচার। তো এর পরের লেকচারে আরো ইন্টারেস্টিং জিনিস আছে, ফরওয়ার্ড বায়াস আছে, সেই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে টোটাল জিনিস বুঝতে গেলে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ।